বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জহিরুদ্দিন আহমেদ, বিভাগীয় প্রধান, মনোবিজ্ঞান বিভাগ, জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের মনোবিজ্ঞান বিভাগে আমার সহকর্মী আরেকজন শিক্ষক আছেন, ওনার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। তা আমরা এই দুইজন শিক্ষক মনোবিজ্ঞান ক্লাস তোমাদের নিব। প্রিয় ছাত্রছাত্রীরা, করোনার এই ক্লান্তি লগ্নে যখন সারা বিশ্ব স্থবির হয়ে গেছে, সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিও সব বন্ধ হয়ে গেছে, উন্নত দেশগুলি স্থবির হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশও এর বাইরে নয়, বাংলাদেশেরও সব কিছু বন্ধ হয়ে আছে। তো এইরকম একটি ক্রান্তি মুহূর্তে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায়, সরকারি নির্দেশনা মেনে এবং আমাদের কলেজ কর্তৃপক্ষের বিশেষ প্রণোদনায় আমরা এই অনলাইন ক্লাস চালু করছি। অনলাইন ক্লাসে হয়তো তোমাদের সবটুকু কাজে আসবে না, কিন্তু যেটুকু আসবে, অর্থাৎ বিশাল যে ক্ষতি শিক্ষাক্ষেত্রে হয়ে যাচ্ছিল তার কিছুটা ক্ষতি হয়তো আমরা পোষায় উঠতে পারবো। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমাদের দুইজন শিক্ষকের পরিচিতি, যা আমি কিছুক্ষণ আগে বর্ণনা করলাম। সৃষ্টির সেরা জীব মানুষ, আর এই মানুষের মনটা অত্যন্ত বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যময় মনের রহস্য জানার আগ্রহ পৃথিবীর সৃষ্টির প্রথম থেকেই মানুষের মধ্যে বিদ্যমান ছিল। পৃথিবীতে বহু যুগে 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 যে সকল মনীষী আসছে, চিন্তাবিদ আসছে, দার্শনিক আসছে, সবারই অন্যতম অনুসন্ধানের একটি লক্ষ্যবস্তু ছিল এই মানুষের মন। মনোবিজ্ঞান সেই রকম একটি বিষয় যা মানুষের মন নিয়ে কাজ করে। আমরা মনোবিজ্ঞান যদি ভালো মতো খেয়াল করি, যে আমি এই বোর্ডে যা লিখে দিয়েছি যে মনোবিজ্ঞানের আমি আজকে প্রথম অধ্যায়টা আলোচনা করব। আর প্রথম অধ্যায়ের বিষয়টা হচ্ছে মনোবিজ্ঞান পরিচিতি। আর আমাদের আজকে শিখন ফলটা হচ্ছে, আজকে আমি যা আলোচনা করব তাতে একজন শিক্ষার্থী মনোবিজ্ঞানের ধারণা ও এর পরিসর সম্পর্কে জানতে পারবে বা বর্ণনা করতে পারবে। আমরা সবাই জানি যে মনোবিজ্ঞান একটি ইন্টারেস্টিং বিষয়। এখন আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে মনোবিজ্ঞান নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। নাটক, সিনেমা, গল্পে মনোবিজ্ঞানের অনেক কথা বলা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে মনোবিজ্ঞানের বিষয়টা নিয়ে ব্যাপক কৌতূহল আছে। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি। সাইকোলজি বানানটা একটু কঠিন বা একটু পিকুলিয়ার, কারণ মনোবিজ্ঞানের বানান সাইকোলজির প্রথমেই একটা পি আছে। হঠাৎ করে সাইকোলজি উচ্চারণ করতে তো পি আসার কথা না, কিন্তু পি চলে আসছে। এরকম বাংলাদেশে, ওয়ার্ল্ডে বহু জায়গাতে, বহু শব্দে এরকম অদ্ভুত কিছু বানান আছে, যেখানে ওই অক্ষরটা থাকার কথা ছিল না, কিন্তু চলে আসছে। যেমন ধরো সুনামি। সুনামি যখন আমরা লিখি, সুনামি সম্পর্কে আমরা সবাই জানি যে জলোচ্ছ্বাসকে বলা হয় সুনামি, কিন্তু সুনামি বানানটা কি তোমরা কেউ কখনো খেয়াল করছো যে সুনামি বানানটা কিভাবে লেখে? সুনামিটা হচ্ছে TSUNAMI, সুনামি। এইখানেও কিন্তু টিটা অপ্রাসঙ্গিকভাবে চলে আসছে, ঠিক সাইকোলজির পি এর মতো করে। তো আমাদের এই সাইকোলজিটা বানান করতে কেন পি আসলো, এর ব্যাখ্যা আমরা একটু পরই দিতে পারব। সাইকোলজি শব্দটা দুটা গ্রিক বা ল্যাটিন শব্দ সাইকি এবং লোগোস থেকে আসছে। সাইকোলজি শব্দটা দুইটা গ্রিক বা ল্যাটিন শব্দ সাইকি এবং লোগোস থেকে আসছে।
সাইকি শব্দের অর্থ হচ্ছে মন বা আত্মা, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। আমরা যদি শাব্দিক অর্থে চিন্তা করি তাহলে মনোবিজ্ঞান হচ্ছে মন বা আত্মা সম্পর্কিত বিজ্ঞান। আমি আবারও বলতেছি, যদি আমি শাব্দিকভাবে চিন্তা করি অর্থাৎ ভেঙে ভেঙে, সাইকোলজি দুটা ল্যাটিন শব্দ, যে দুটা ল্যাটিন শব্দ থেকে আসছে সাইকি এবং লোগোস থেকে, সে সাইকি শব্দের অর্থ হচ্ছে মন বা আত্মা, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। তার মানে হচ্ছে যদি আমি শাব্দিক অর্থে বিচার করি, মনোবিজ্ঞান হচ্ছে মন বা আত্মা সম্পর্কিত বিজ্ঞান। যদিও আধুনিক মনোবিজ্ঞান কখনোই এই ধারণা সমর্থন করে না, কারণ আধুনিক মনোবিজ্ঞান বলতেছে মনোবিজ্ঞান মন বা আত্মার বিজ্ঞান হবে না, কেননা মন বা আত্মা একটা অতীন্দ্রিয় বস্তু, এটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। কিন্তু বিজ্ঞান এমন কোনো বিষয় নিয়ে কাজ করবে না যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিংবা গবেষণাগারে এনে পরীক্ষা নিরীক্ষা করা যায় না। সেক্ষেত্রে মন বা আত্মা যদি মনোবিজ্ঞান যদি মন বা আত্মার বিজ্ঞান হতো, তাহলে মনোবিজ্ঞানকে কখনোই বিজ্ঞান বলা যেত না। আধুনিক মনোবিজ্ঞান বলতেছে মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান, মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। আধুনিক মনোবিজ্ঞান বলতেছে মনোবিজ্ঞান হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান। আচরণ ও মানসিক প্রক্রিয়ার যে বিজ্ঞান, আমরা যে এই কথাটা বলতেছি, এটা কিন্তু হুট করে চলে আসেনি এই পর্যন্ত। অর্থাৎ মনোবিজ্ঞান, আচরণ ও মানসিক প্রক্রিয়া কথাটা যে আজকে বলতেছি, এটা অনেক লম্বা দীর্ঘ পথ পরিক্রমায় এটা আজকে এখানে এসে দাঁড়িয়েছে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, পৃথিবীর জগৎ খ্যাত যে দার্শনিক আছে তার অন্যতম শ্রেষ্ঠ সেরা একজন দার্শনিক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল একজন গ্রিক দার্শনিক। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ ছিল না। সে অ্যারিস্টটল সর্বপ্রথম, তোমরা জেনে অবাক হবা, অ্যারিস্টটল জন্ম খ্রিস্টপূর্বাব্দ 300 বিসিতে, মানে বিফোর ক্রাইস্ট। 300 বিসিতে জন্মগ্রহণ করা একটি ব্যক্তি, অর্থাৎ খ্রিস্টের জন্মেরও 300 বছর আগে যিনি জন্মগ্রহণ করলেন, সেই অ্যারিস্টটল তার বিখ্যাত ডি অ্যানিমা নামক গ্রন্থে, ডি অ্যানিমা নামক গ্রন্থে প্রথম মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি প্রথম বলছিলেন যে মনোবিজ্ঞান হচ্ছে মন বা আত্মা সম্পর্কিত বিজ্ঞান। যদিও পরবর্তীতে এই ধারণাটা চেঞ্জ হয়ে বর্তমান ধারণায় রূপান্তরিত হয়েছে যে মনোবিজ্ঞান মন বা আত্মার বিজ্ঞান না, মনোবিজ্ঞান হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। অ্যারিস্টটলের পরে বহুকাল বহুযুগ দার্শনিকরা এই মন বা আত্মা নিয়ে অনেক কাজ করছে, অনেক চিন্তাভাবনা করছে, কিন্তু দীর্ঘ পথ পরিক্রমায় মনোবিজ্ঞান কিন্তু সেই বর্তমানে বিজ্ঞানের যুগে আসছে অনেক 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 পরে। 1879 সালে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যে সালগুলির কথা বলবো তোমরা একটু কষ্ট করে সেই সালগুলির কথা মনে রাখবে। আমি যেই সালগুলির কথা বলবো সেই সালগুলির কথা মনে রাখবে এই জন্য যে এমসিকিউ তোমাদের যে প্রশ্নপত্র থাকে, বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে কিন্তু এই সালগুলি থেকে আমি যে এই যে ছোট ছোট যে ফুটনোটগুলি আছে, সালগুলি আছে, এই সালগুলি কিন্তু অনেক সময় এমসিকিউ প্রশ্ন আকারে চলে আসে। সেই জন্য তোমরা এই সালগুলির কথা খুব ভালো মতো লক্ষ্য করবে। 1879 সালে
উইলহ্যাম উন্ড জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেন। 1879 সালে উইলহ্যাম উন্ড একজন জার্মান মনোবিজ্ঞানী, যিনি জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেন। তো তোমরা এই সালটির কথা মনে রাখবে যে 1879 সালে উইলহ্যাম উন্ড জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেন। যদিও 1875 সালে উইলিয়াম জেমস নামে একজন মনোবিজ্ঞানী একটি গবেষণাগার স্থাপন করেছিল, কিন্তু সেই গবেষণাগারে কোনো উল্লেখযোগ্য পরীক্ষণ কার্য পরিচালিত হয়নি বিধায় মনোবিজ্ঞানের ইতিহাসে উইলিয়াম জেমসের গবেষণাগারকে প্রথম গবেষণাগারের স্বীকৃতিও দেওয়া হয়নি। 1879 সালে উইলহ্যাম উন্ড যেটা প্রতিষ্ঠিত করেছিল, সেখানে বেশ কিছু উল্লেখযোগ্য পরীক্ষণ কার্য পরিচালিত হয়েছিল এবং মনোবিজ্ঞানীরা এটাকেই সবাই প্রথম গবেষণাগার হিসেবে মেনে নিয়েছেন। যদি প্রশ্ন আসে যে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কে স্থাপন করেছিলেন, উত্তর হবে উইলহ্যাম উন্ড। কত সালে? 1879 সালে। উইলহ্যাম উন্ড তার এই মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপন করে সেখানে উনি যে পরীক্ষণ কার্যগুলি পরিচালনা করেছিলেন তার মাধ্যমে উনি অনেকগুলি কথা বলেছেন। তার মধ্যে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনোবিজ্ঞানের সংজ্ঞা। সে বলছে, উইলহ্যাম উন্ড বলছে যে মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান। এটা কে বলছে? উইলহ্যাম উন্ড। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা কাজ করে দেখলো, চিন্তা করে দেখলো যে যদি মনোবিজ্ঞানের বিষয়বস্তু এই চেতনা হয় তাহলেও কিন্তু মনোবিজ্ঞান বিজ্ঞান হতে পারে না। কেননা চেতনা ওই মন বা আত্মার মতোই একটি অতীন্দ্রিয় বস্তু, এটাকেও কিন্তু ঠিক সায়েন্টিফিক ওয়েতে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব নয়। এরই ধারাবাহিকতায় 1913 সালে একজন 13 সালে আমেরিকান মনোবিজ্ঞানী জে.বি. ওয়াটসন মনোবিজ্ঞানের একটি যুগান্তকারী সংজ্ঞা প্রদান করেন। তিনি বলেন যে মনোবিজ্ঞান চেতনার বিজ্ঞান না, মনোবিজ্ঞান চেতনার বিজ্ঞান না। ওয়াটসনের মতে মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। ওয়াটসন বলল যে মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। জে.বি. ওয়াটসন একজন আমেরিকান মনোবিজ্ঞানী, সে চেতনাকে বাদ দিয়ে সেখানে চেতনার পরিবর্তে প্রথমবারের মতো আচরণকে নিয়ে আসতেন।
তোমরা এই সালটাও মনোযোগ দিয়ে মনে রাখবে, 1913 বা 1913 সাল। 1913 সালটা তোমরা প্রিয় শিক্ষার্থী আরেকটি বিশেষ কারণে তো মনে রাখবে যে আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি কবি হিসাবে যে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন, সেই সালটিও ছিল 1913 সাল। এবং তিনি তার গীতাঞ্জলি কাব্যের জন্য এই সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তো 1913 সালের পরে এই ওয়াটসনের এই সংজ্ঞার পরে পরবর্তী মনোবিজ্ঞানীরা এটাই বলতে শুরু করলো, মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। কিন্তু আচরণ কাকে বলে? আমাদের যে সকল ক্রিয়াকলাপ বাইরে থেকে দেখা যায়, পর্যবেক্ষণ করা যায়, সেই সকল কার্যকলাপ বা ক্রিয়াকলাপকে বলা হয় আচরণ। কিন্তু মনোবিজ্ঞান এমন অনেক বিষয় নিয়ে কাজ করে যেগুলি সরাসরি দেখা যায় না। তাহলে আমরা যদি ওয়াটসনের সংজ্ঞার মধ্যে যদি সীমিত থেকে যাই, তাহলে কিন্তু মনোবিজ্ঞানের সংজ্ঞাটা পুরোপুরি কমপ্লিট হয় না, অর্থাৎ মনোবিজ্ঞান পরিপূর্ণতা লাভ করতে পারে না। সেই জন্য পরবর্তীকালে এই সংজ্ঞাটারও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পরবর্তীতে এই সংজ্ঞাটারও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন ঠিক না, আসলে কিছুটা সংযোজন। এই ক্ষেত্রে পরিবর্তনের পরিবর্তে সংযোজন বলাটাই উত্তম। 1983-তে 1983 সালে ক্রাইডার ও তার সহকর্মীরা মনোবিজ্ঞানের একটি সংজ্ঞা প্রদান করেন। 1983-তে অর্থাৎ 1983 সালে ক্রাইডার এবং তার সহকর্মীরা একটি মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা প্রদান করেন, যা বর্তমান অবধি এই সংজ্ঞাটি সর্বজন মহলে গৃহীত এবং প্রশংসিত এবং গ্রহণযোগ্য। সেটা কি? সেটা হচ্ছে তারা বলল যে মনোবিজ্ঞান হচ্ছে, আমি লিখে দিচ্ছি, মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান সম্মত অনুধান। 1983 সালে ক্রাইডার এবং তার সহকর্মীরা মনোবিজ্ঞান একটি যুগান্তকারী সংজ্ঞা প্রদান করেন। তারা বলেন যে মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। আমি যদি তাদের এই সংজ্ঞাটাকে ইংলিশে ট্রান্সলেট করে বলি, তারা বলল যে সাইকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। Psychology can be defined as a scientific study of behavior and mental প্রসেস। অর্থাৎ এইখানে এই যে আচরণটার কথা বলা হচ্ছে, এই যে বিহেভিয়ার
বিহেভিয়ার, মানসিক প্রক্রিয়ার কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মেন্টাল প্রসেস। এখানে এসে মনোবিজ্ঞান তার সংজ্ঞাটায় পরিপূর্ণতা লাভ করে, যেখানে বলা হয়েছে যে মনোবিজ্ঞান হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। এবং বর্তমান এই আধুনিক মনোবিজ্ঞানের যুগে এসে সবাই আমরা এই কথাই বলি যে মনোবিজ্ঞান শুধুমাত্র চেতনার বিজ্ঞান বললে মনোবিজ্ঞান বিজ্ঞান হতে পারতো না। মনোবিজ্ঞান মন বা আত্মার বিজ্ঞান বললে তাকেও মনোবিজ্ঞান পুরোপুরি বিজ্ঞান হতে পারতো না। বিজ্ঞানের পরিপূর্ণতা লাভের জন্য মনোবিজ্ঞানের যে সর্বশেষ সংযোজন, সর্বশেষ গ্রহণযোগ্য যে সংজ্ঞা সেটা হচ্ছে আচরণ মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। এখানে এসেই মনোবিজ্ঞান তার পরিপূর্ণতা লাভ করে। আরেকটা বিষয় বলে রাখা ভালো যে মনোবিজ্ঞান যদিও আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান আধুনিককালে এসে দাঁড়িয়েছে এখানে, তাহলে কি আমরা মন বা আত্মাকে সম্পূর্ণরূপে বাদ দিলাম? উত্তর হচ্ছে যে না, আমরা কিন্তু মন বা আত্মাকে একেবারে বাদ দেইনি। কারণ মন বা আত্মা যাই বলি, মনের বহিঃপ্রকাশ ঘটে একজন ব্যক্তির, তার মনে কি অবস্থা চলমান তার বহিঃপ্রকাশ ঘটে তার আচরণের মধ্যে দিয়ে। অর্থাৎ আমরা আচরণটা পর্যবেক্ষণ করে বা পরীক্ষণ করে তার মন সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারি। যেমন একটা ছেলে বা একজন ব্যক্তি যখন ওই কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে কাঁদতে থাকে, আমাদের তো বুঝতে তখন বাকি থাকে না যে তার মনটা ভালো নেই। কিংবা একটা লোক যখন কোথাও দাঁড়িয়ে উল্লাস করতে থাকে, আনন্দ করতে থাকে, তখন আমাদের এটাও বুঝতে বাকি থাকে না যে তার মনের ভিতরে এখন আনন্দ কাজ করতেছে। অর্থাৎ ওই যে উল্লাস করা কিংবা কাঁদা, এই আচরণগুলি দিয়ে কিন্তু তার মনের ভিতরকার যে অবস্থা সেটার প্রকাশ ঘটতেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই স্বল্প পরিসরে স্বল্প সময়ে হয়তো তোমাদের চাহিদা অনুযায়ী সব কিছু দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব অনলাইন ক্লাসগুলির মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা, এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা হয়তো তোমাদের সকল চাহিদা পূরণ করতে পারবো না, কিন্তু চেষ্টা করব তোমাদের কিছুটা ক্ষতি যেন পোষায় দিতে পারি, তোমাদের ক্ষতি কিছুটা যেন লাঘব হয়, তোমরা যেন আমাদের পাঠদানের সাথে চলমান থাকো, সেই জন্য আমরা আমাদের এই অনলাইন ক্লাস কন্টিনিউ করে যাব। আজকে আমার লেকচার 1 ক্লাস হয়ে গেল। ইনশাল্লাহ তোমরা মনোবিজ্ঞানের এই পরিচিতিমূলক অনুষ্ঠানের মাধ্যমে মনোবিজ্ঞানের সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো এবং এই ধারণাটা তোমাদেরকে পরবর্তীতে ক্লাসগুলি করতে অনেক সহযোগিতা করবে। তো তাহলে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী ক্লাস অর্থাৎ লেকচার 2তে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।